নমস্কার, শুরু করছি আজকের ফেস অফ। আজকের ফেস অফের যিনি অতিথি তাকে হয়তো আপনারা চেনেন না, নামও শোনেননি, কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ক্যারেক্টার সায়ন্তনী ঘোষ। গল্প করব তার সঙ্গে। সায়ন্তনী, জি 24 ঘন্টা স্টুডিওতে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ অনির্বাণদা। সায়ন্তন পুরুষ হয়ে জন্মেছিল, কিন্তু অচিরেই সে বুঝতে পারল যে তার শরীর পুরুষের হলেও তার মন, তার সত্তা সব কিছুই নারীর মতন। তখনই সে সিদ্ধান্ত নেয় সে আর পুরুষ থাকবে না, হবে নারী, রূপান্তরিত হবে এবং হবে একজন সফল আইনজীবী। কিন্তু সেটা লড়াই, এটা খুব বড় লড়াই ছিল। সেই লড়াইয়ের গল্প শুনবো, সেই স্ট্রাগলের গল্প শুনবো। সায়ন্তন কবে বুঝলো যে সে আসলে পুরুষ নয়, আসলে নারী? একদম ছোটোবেলায় অতটা বুঝতে পারিনি। যখন স্কুলে পড়ি, একদম যখন ক্লাস 9, 14 বছর বয়স, সেই সময়টায় প্রথম অনুভব করতে পারি যে আমার ভেতরে যে সত্তাটা, যেটা নিয়ে আমি জন্মেছি, সেটা মিথ্যে। এবং আমার যেটা আমি চাই, যেটা হতে চাই, অর্থাৎ যে সত্তাটাতে আমি বিশ্বাস করি। মিথ্যে কেন? মিথ্যে কারণ আমি যেভাবে জন্মেছি, সেই জন্মানোটা, আমি একটা ছেলে হয়ে জন্মেছি, একটা পুরুষ হয়ে, সেই জন্মানোটা আমার কাছে কাঙ্ক্ষিত নয়। আমি কোনোভাবে সেই জন্মানোটার প্রতি আমার কোনো রকম, ছোটো থেকেই আমি ভীষণ রকমভাবে ছেলেদের যে খেলাধুলা বা ছেলেদের যে জিনিসগুলো ছেলেরা করতে পছন্দ করে, সেই জিনিসগুলোর প্রতি আমার খুব একটা আগ্রহ ছিল না। আমি রান্নাবাটি খেলতে ভালোবাসতাম, আমি মাকে দেখতাম, মায়ের মতো করে শাড়ি পরতে ইচ্ছা করতো আমার, সেরকমভাবে সাজগোজ করতে ইচ্ছা করতো, আয়নার সামনে মায়ের মতো করে প্রসাধনী সামগ্রী ইউজ করতে ইচ্ছা করতো। এই যে দ্বন্দ্বটা, এটা এটা আলটিমেটলি খুব ভালোভাবে প্রকাশ পেল কখন? বয়ঃসন্ধির সময় নাকি? একদমই তাই। বয়ঃসন্ধি যখন 14-15 বছর বয়স আমার, তখন প্রথম আমি বুঝতে পারি যে আমি কোনো অপোজিট সেক্সের প্রতি ইন্টারেস্টেড নই, এবং সেম সেক্সের প্রতি ইন্টারেস্টেড, এবং আমার মধ্যে একটা নারী সত্তা লুকিয়ে আছে, এবং সেটা আমি কখনোই নিজেকে একটা ছেলে হিসেবে ভাবতে পারতাম না। তখন কি মনের মধ্যে একটা টানা পড়েন? তখন তো তুমি জানো না তুমি এই জায়গায় এসে পৌঁছাবে। তখন সেই সময়টা, দাদা, আমরা যে সময়টা বড় হয়েছি, সেই সময় এতই রূপান্তরকামী, সমকামী এই ব্যাপারগুলো সমাজে ছিল না ইন দ্য সেন্স, ধারণাটা মানুষের ক্ষেত্রে এত ক্লিয়ার ছিল না। এবং সেই জায়গা থেকে আমি একটি মধ্যবিত্ত ঘরে মানুষ। আমি ক্লিয়ার করিনি। আমার সামনে যিনি বসে আছেন, ইজ দ্যাট পারসন আ হি অর আ শি টুডে? শি। তার মানে মানসিকভাবে তুমি এখন পুরো নারীতে একদম কনভার্টেড হয়েছো। একদম না তো বয়ঃসন্ধির কথা বলছিলে, দেখো এটা তো খুবই ঠিকই যে ছোটবেলায় আমরা যারা, আমার সহপাঠী বা যারা একটু মেয়েলি ছিল, ঋতুপর্ণ ঘোষ কিন্তু খুব একটি ইন্টারভিউতে বলেছেন, আমরা কিন্তু ন্যাকা নই, আমরা মেয়েলি। যারা মেয়েলি ছিলেন আমাদের ক্লাসে বা কলেজে পড়তেও, তারা কিন্তু একটা উপহাসের বস্তু হয়ে সমাজে বাস করতেন। তোমার কি সেই এক্সপিরিয়েন্স? আপনি থেকে তুমিতে চলে গেছে। একদম, হ্যাঁ, প্রচুর এক্সপিরিয়েন্স। স্কুল লাইফে তো প্রচুর এরকম মকড হতে হয়েছে, প্রচুর মেলি, তারপর আদার্স অন্য প্রচুর টার্মস, সেই টার্মসগুলো আমাকে ইউজ করা হতো। এবং সবচেয়ে বড় কথা, আমার স্কুলের প্রচুর বন্ধু বান্ধবের থেকেও বড় কথা, আমার আত্মীয় স্বজনরা ভীষণ রকমভাবে আমাকে সেই মেয়েলি তকমাটা দিয়ে আসতো। আমার হাঁটা চলা, আমার সাজগোজ, সেগুলোর প্রতি কৌতূহল মানুষের বেশি ছিল। মূলত লড়াইটা শুধু নিজের মনের টানাপোড়েন নয়, ফ্যামিলি এবং সমাজ তো বটেই, তাই কি? আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, দাদা, যে আমার লড়াইটা 3টে জিনিসের সাথে। একটা আমার পরিবার, একটা আমার সমাজ, আর একটা আমার নিজের সাথে। নিজের দ্বন্দ্বটা প্রত্যেক দিন, সেটা এখনও হচ্ছে ইন দ্য সেন্স, আমি কীভাবে এগোবো, আমাকে আরও কী কাজ করতে হবে, কিভাবে আমি আরও সমাজের কাছে নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারবো, সেই জায়গাটা সঙ্গে নিজের থেকে নিজের লড়াই। এমন কোনো দিন গেছে যে টিটকিরি রাস্তায় টিটকিরি খেয়ে বাড়িতে ফিরে কাঁদতে হয়েছে? স্কুলে হয়েছে প্রচুরবার। মাকে তখন অত বলতে পারিনি,
কিন্তু যদিও মা আমার খুব কাছের বন্ধু, কিন্তু মাকে তখন অতটা বলতে মানে তখন এই ব্যাপারগুলো সম্পর্কে আমিও খুব একটা জানতাম না এবং বাড়িতে তো জানতোই না। আমার মানে বাড়ি কবে 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 সিদ্ধান্ত নিলে যে না এই জীবনটা আমার জীবন নয়, আমার জন্য অন্য জীবন অপেক্ষা করছে? কলেজে যখন পড়ি আইনের হাজরা ল কলেজে যখন ভর্তি হই তখন থেকেই আমার প্রচুর বন্ধু বান্ধব, তারা আমাকে অনেক কিছু বোঝায়, অনেক কিছু জিনিস সম্পর্কে জানতে পারি। এবং সে সময় ঋতুদা আমার কাছে একটা খুব বড় আইডল। ঋতুদাকে দেখে আমরা অনেক, তার মেসেজ পেয়ে আমরা অনেকটাই এগিয়ে যেতে সাহস পাই। তো সেই জায়গা থেকে তখন মনে হতে লাগলো যে আমি এগোবো। আমার সব কিছু পোশাক যেটা আমার জন্মসূত্রে আবরণ, সেটাকে ছিঁড়ে ফেলে আমার তার মানে তখন থেকে তুমি মহিলাদের মতন পোশাক পরতে আরম্ভ করলে? হ্যাঁ, মহিলাদের মতো পোশাক পরতে আরম্ভ করি। আমার মনে হয় পোশাকটা এখানে আমার ক্ষেত্রে খুব একটা কোনোদিন করেনি। তার কারণ হচ্ছে আমার মনে হয় যে মেয়ে হবে সে যদি একটা ছেলেদের মতো জিন্স বা টপ প্যান্ট পরে যায় বা একটা ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে, তার অন্তঃসত্ত্বায় যদি নারীত্ব থাকে তাহলে সে কোথাও নিজে মেয়ে। সেখানে তাকে পোশাক আশাক চেঞ্জ করে যে নারী হওয়ার সেই জায়গাটা আমি কোনোদিন ভাবিনি নিজেকে। সেজন্য স্কুল কলেজ লাইফে আমি কাজল পরতাম, চোখে মাস্কারা লাগাতাম, লিপস্টিক পরতাম। সহপাঠীদের রিয়াকশন কি ছিল? সহপাঠীদের রিয়াকশন ছিল, আমার কিছু বন্ধুরা ছিল খুব হেল্পফুল। তারা বিশেষ করে আমার বরাবর একটু মেয়ে বন্ধু বেশি ছেলেদের থেকে, মেয়েরা আমার সাথে বেশি কমফর্টেবল, তো তারা অনেক ক্ষেত্রে আমাকে খুব সাপোর্টিভ ছিল। কিন্তু ছেলে বন্ধুরা অনেক ক্ষেত্রেই অনেক জায়গাতে হয়তো ব্যঙ্গ করেছে বা অনেক কিছু কথা বলেছে, টোন টিটকিরি কেটেছে, যেগুলো খারাপ লেগেছে, কষ্ট লেগেছে। দেখো, এই রূপান্তরকামী যারা, তাদের তো এটা তো একটা তো সাইকোলজিক্যাল প্রসেস, যে আমি পুরুষ নই আমি নারী, সেটা থেকে আস্তে আস্তে উত্তীর্ণ হতে হয়, সেটা তো নিজের সঙ্গে লড়াই। আরেকটা আছে একটা কঠিন মেডিকেল প্রসেস। একদম। আমরা তো গড়ি ডিটেলসে না গিয়েও এই প্রসেসটা কতটা আর কি শারীরিকভাবে বেদনাদায়ক, মানসিকভাবে তো বটেই, কতদিন লাগে, ডাক্তাররা এখানে কলকাতায় কি সেরকম সাহায্য করার মতন ডাক্তার আছে? কলকাতায় সেরকম ডাক্তার খুব একটা কেউ ভালো নেই। একজনই আছেন ডক্টর মনোজ খান্না, উনি খুব ভালো ডাক্তার। কিন্তু আরেকজন আছে এন্ডোক্রিনোলজিস্ট অনির্বাণ চৌধুরী। তো এরা দুজনেই একটু অনির্বাণ মজুমদার, ওনারা দুজনেই একটু ভালো ডাক্তার। তো আর সেরকম কোনো ডক্টর বা সেরকম কোনো হসপিটালও কলকাতায় নেই যেখানে এই জিনিসটা নিয়ে ভালো ট্রিটমেন্ট করা হয়। তবে সবচেয়ে বড় কথা আমার মনে হয় এখন বর্তমানে এটা এতটাই এক্সপেন্সিভ যে অনেক রূপান্তরকামী এটা করতে গিয়ে পিছিয়ে আসে, কমপ্লিট করতে পারে না। মানে এটার জন্য একটা আমার মনে হয় আলাদা কিছু মানে ব্যবস্থা করা উচিত। ধরো আমি জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট, যদি একজন রূপান্তরকামী একজন পুরুষ সে নারী হতে চান, কত খরচা হতে পারে? সব মিলিয়ে ধরুন 4-5 বছর যদি সময় লাগে তাহলে 6 লাখ 7 তার লাখ। মানে 4-5 বছরের একটা প্রসেস, বিশাল লং প্রসেস। 4-5 বছরে যে হবে তার কোনো মানে নেই, ওটা 7-8 বছর হতে পারে। না সেটার মধ্যে কি একদম একটা সিওরিটি আছে, মানে গ্যারেন্টি? কেন অবশ্যই ধরুন আমি একটা মেডিকেল অপারেশনটা হচ্ছে গ্যারেন্টিদায়ক, কেউ দিতে পারে না। অপারেশন করার পরও যে সে সাকসেস হয় সেরকম ঘটনা আমার কাছে প্রচুর আমার বন্ধু বান্ধবের মধ্যে আমি শুনেছি, যে এত একটা বড় অস্ত্রোপচার, সেই অস্ত্রোপচারের পরেও যে সে পুরোপুরি নারী হলো, কিন্তু তার যে জন্য সে নারী হলো সেই অস্ত্রোপচারের দ্বারাও তার যে অঙ্গ তৈরি হলো সেটাও সবসময় সাকসেস হচ্ছে না। সেটাও অনেক ক্ষেত্রে আবার তাকে রিঅপারেশনের মাধ্যমে যেতে হচ্ছে। ঠিকঠাকভাবে তার মানে সব কিছু শরীরের সমস্ত কিছু অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করছে না, কিন্তু সেটা সব তো যন্ত্র কাজ করছে তুমি না। যেটা বলছো সেটা একটা আরেকটা ব্যাটল, এটা আরেকটা লড়াই। হ্যাঁ, আরেকটা লড়াই, মানে ভীষণ লড়াই। এমনিতেই এটা প্রচণ্ড পেনফুল, এমনিতেই সমস্ত কিছু হরমোনস ওষুধ সব কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, এটা এমনিতেই খুব আগে কি একটা হরমোন থেরাপির মধ্যে দিয়ে যেতে হয়? এমনি প্রথমে হয় হচ্ছে আপনার সাইকিয়াট্রিস্টের সঙ্গে কাউন্সেলিং, সাইকিয়াট্রিস্টের সাথে কাউন্সেলিংয়ের পর তারপর সবাই মিলে সেখান থেকে একটা ডক্টরের কাছে রেফার করে, যে এন্ডোক্রিনোলজিস্ট পুরো টেস্ট করতে দেয়, কিছু টেস্ট থাকে। টেস্টের পর যদি তিনি বোঝেন যে আমার শরীর যেটা একটা ছেলে শরীর সেটা একটা মেয়ে হওয়ার জন্যে, বা একটা মেয়ে শরীর যেটা ছেলে হওয়ার জন্যে হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে, তার বাকি শরীরের সমস্ত যন্ত্র যা যা শরীরের মধ্যে আছে সেগুলো এই পরিবর্তনটা নিতে পারবে, তবেই তার এগোনো উচিত। সেক্ষেত্রে ডক্টর সেভাবেই তাকে ট্রিট করে। তুমি তো প্র্যাকটিস করতে আলিপুর কোর্টে ঢুকলে, হ্যাঁ, তো সেখানে হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট রিয়াকশন অ্যারাউন্ড ইউ? ওই একই মেয়েলি, তারপর ভীষণ রকম আমার জেস্টার, কিন্তু সেখানে কি আমরা আরেকটু ম্যাচুরিটি আশা করেছিলাম, যে সেখানে যেখানে বিচারের আশায় সারা কালো কোটটা পরে আমার চোখটা জলে ভিজে যেত অনেক সময়। এরকমও হয়েছে আমি কোর্ট থেকে হয়তো কোর্টে কেস চলছে কিন্তু আমি মাথা নিচু করে এজলাসে বসে আছি। কেন অপমানিত হতে হয়েছে? অপমানিত হতে হয়েছে, এবং প্রত্যেকটা চোখ আমার দিকে তাকাতো। আমার মনে হতো কোথাও ওখানে একটা অন্য গ্রহের জীব আমি। মনে হতো কি একটা জন্তু? হ্যাঁ, একদমই তাই। মানে তাদের ধারণা অনুযায়ী আমি একটা জন্তু।
এবং মানে টিটকিরি টিপ্পনি, সেটা ছাড়াও প্রচুর মেয়েরা প্রচুর ছেলেরা আমার দিকে তাকাচ্ছে, হাসছে, মুখ টিপে হাসছে। মানে একটা 22-23 বছরের একটা কোনো ছেলে বা মেয়ে তার জেন্ডার ওরিয়েন্টেশন নিয়ে, জেন্ডার ব্যাপারটা এমনই একটা সাবজেক্ট, আর সেই জেন্ডার ওরিয়েন্টেশন নিয়ে যদি কেউ এরকম একটা এজলাসের মতো একটা বড় জায়গায় যদি কেউ হাসি ঠাট্টা করে, সেটা তার কাছে অনেক বেশি কষ্টদায়ক। তারপর কতদিন সহ্য করতে হলো? অনেকটা দিন, প্রায় 2-3 বছর টানা মুখ বুজে সহ্য করেছি, কিন্তু কোনোভাবে সেভাবে কেস লড়তে পারিনি বা সেভাবে এগোতে পারিনি। তারপর ছেড়ে দিই, পুরো নাচের দিকে ইনভলভ হয়ে যাই। 2014 থেকে 2017 অবধি পুরো নাচ, আমার নাচের স্কুল, রুদ্রপলাশ, এগুলোকে নিয়ে যাত্রা, এগুলোকে নিয়ে আরও চেনা পরিচিতি বাড়ানো, একটা নিজের জায়গা তৈরি করা। এখন তুমি কি আইনজীবী না তুমি নৃত্যশিল্পী? দুটোকে মেনটেন করছি আমি মনে করি যে মানে যে রাধে সে চুলও বাঁধে, এবং আমার মনে হয় যে আইনের জায়গাটা আমার সমাজের জন্য, আমার রূপান্তরকামী সমাজ এবং আমার একটু বুঝবে যে রূপান্তরকামী সমাজ যেটা বললে, সেটাতে টেকিং কিউ ফ্রম দ্যাট, যে ট্রান্সজেন্ডার যে কমিউনিটি, যারা রূপান্তরকামী বা রূপান্তরিত, তো এটা তো একটা ভাস্ট কমিউনিটি। তারা কি আজকে ঋতুপর্ণ ঘোষকে দেখে বা তোমার মতন যাদেরকে দেখছে সামনে, তারা কি বেরিয়ে আসছে, না এখনো ঘরের মধ্যে গুমড়ে গুমড়ে কাঁদছে অনেকে? প্রচুর মানুষ আছে গ্রামের দিকে, বিশেষ করে আমি বলবো রুরাল সাইডের দিকে, তারা এখনও অবধি কাঁদছে, তারা এখনও অবধি সেভাবে বেরোতে পারছে না। আমার কাছে এরকম রিসেন্ট অনেকেই ফোন করেছে, তাদের বাবা মারা ফোন করে আমাকে বলছে যে আপনি আমার ছেলের মাথাটা খাবেন না, আমার ছেলে অলরেডি ও ছেলেই, ওকে মেয়ে করার চেষ্টা করবেন না। মানে বাবা মা বা মধ্যবিত্ত ফ্যামিলি ঘরের মধ্যে এখনও সেই একটা ধারণা, প্রচলিত ধারণা আছে যে এটা মনে হয় জোর করে কেউ কাউকে দেখে হচ্ছে, তার শরীরের হরমোনসগুলো বা তার শরীরের মানে কিছু অংশ, সেটা যদি... প্রথম বাধা বোধহয় পরিবারের অ্যাটিটিউড নাকি? আমার প্রথম বাধা হচ্ছে পরিবার না, আমার প্রথম বাধা হচ্ছে সমাজ। কিন্তু পরিবার থেকে আমার অনেক বাধা প্রাপ্ত হয়েছি আমি, বিকজ আমার বাবা মা তারা প্রথমে কেউই মেনে নেননি, বা আমার আদার্স পরিবারের লোকজন। তারপর মা আস্তে আস্তে অনেক লড়াই করেছে আমার সাথে, মা মেনে নিয়েছে সেই ব্যাপারগুলোকে, এবং আমার সাথে সাথে আমার মা আমার পরিবারের বাকিদের সাথেও লড়াই করেছে। আচ্ছা, এই ট্রান্সজেন্ডার কমিউনিটি, যে রূপান্তরকামী বা রূপান্তরিত যে কমিউনিটি, এটা নিয়ে অনেক কনফিউশন আছে আমাদের মনে, যারা পড়াশোনা সে অর্থে করি তেনি হিজড়ের সাথে অনেকে গুলিয়ে ফেলেন, তৃতীয় লিঙ্গ বলে বা থার্ড জেন্ডার বলে যেটা বলা হয়, সেটা এটা বিস্তৃত। এটা বলো, হোয়াট ইজ দ্য কনফিউশন লাইক? তৃতীয় লিঙ্গটার মধ্যে সব কিছু পড়ছে, সেখানে হিজড়া কমিউনিটিও পড়ছে, ট্রান্সজেন্ডার পড়ছে। যদিও হিজড়া হচ্ছে একটা বৃত্তি, একটা পেশা, এবং ট্রান্সজেন্ডার হচ্ছে, হিজড়াটা হচ্ছে বাই বার্থ, জন্মসূত্রে, আর ট্রান্সজেন্ডার যেটাকে আমরা রূপান্তরকামী বলি, সেটা হয় বাই মাইন্ড, অর্থাৎ আমার হরমোনস, আমার মস্তিষ্ক যেটা আমাকে জেন্ডার আইডেন্টিটি যেটা মানে নির্দেশ দিচ্ছে আমাকে, যে আমি এটা হয়ে জন্মেছি, আমাকে এটা আমি চাইছি, এটা হচ্ছে ট্রান্সজেন্ডার। আর আফটার চেঞ্জ, মানে পুরোপুরি অপারেশন হওয়ার পর যেটা হয়, সেটা ট্রান্সসেক্সুয়াল। এই তিনটে পর্যায়ে আর কি, মানে রূপান্তরকামী আর রূপান্তরিত। ট্রান্সজেন্ডার কমিউনিটি এখন তোমরা যারা আছো, যারা হয়তো আইকন বলা যেতে পারে, তাদের জন্য আইনের কি কি সুরক্ষা আছে? কিছুই নেই সেরকম ভাবে এখন অবধি আইনে। তোমরা থাকতে কেন নেই? আমরা থাকতে কেন নেই তার কারণ হচ্ছে, এটাই হচ্ছে প্রশ্ন, আমরা থাকতে কেন নেই। কারণ এখন বর্তমানে আমি যেহেতু আইনজীবী হিসেবে একটা জায়গায় পৌঁছেছি, আমার ইচ্ছা আছে এগুলোকে নিয়ে কিছু লড়াই করার। তো আমাদের ইন্ডিয়ান অ্যাক্টে এখনও অবধি রূপান্তরকামীদের জন্য স্পেসিফিক্যালি কোনো আইন তৈরি হয়নি। সেক্ষেত্রে খুব সমস্যা, এবং ভীষণ একটা ধোঁয়াশার মধ্যে আমরা সবাই এখনও আছি। সুপ্রিম কোর্টে এখনও ট্রান্সজেন্ডার বিল পেন্ডিং অবস্থায় আছে, এখন অবধি সেটা না। তাহলে তুমি যেটা বলছো, তার মানে আমাদের সমাজ অনেক ক্ষেত্রে অ্যাকসেপ্ট করার মোডে গেছে হয়তো, কিন্তু আসল কাজের কাজটাই তো হচ্ছে না। 377 অ্যাকসেপ্ট যখন হলো 6 সেপ্টেম্বর, তখন আমার কাছে অনেকে বলেছিল এবার তো তোমরা বিয়ে করতে পারো, এবার তো দুটো ছেলে বিয়ে করতে পারে, দুটো মেয়ে বিয়ে করতে পারে। কিন্তু সেটা ভুল ধারণা। বিয়ের অধিকার এখনও অবধি কাউকেই দেয়নি সুপ্রিম কোর্ট, শুধুমাত্র একটা সম্পর্কের অধিকার দিয়েছে। সেই জায়গা থেকে 377কে লিগালাইজ করেছে। সেখানে এখনও ম্যারেজ বা এই যে বাচ্চা অ্যাডপশন, যেটা নিয়ে আমরা বলি বাচ্চা দত্তক নেওয়া, সেখানে অ্যাজ আ সিঙ্গেল ফাদার অ্যাডপ্ট, মানে বাচ্চা অ্যাডপ্ট করতে পারে, সিঙ্গেল মাদার পারে, কিন্তু কোনো ট্রান্সজেন্ডার মাদার সে বাচ্চা অ্যাডপ্ট করতে পারে না। যদি তার ফর্মে ট্রান্সজেন্ডার থাকে, যদি তার ফর্মে ফিমেল থাকে, তাহলে সে অ্যাডপ্ট করতে পারে আফটার চেঞ্জ। কিন্তু অনেকে ট্রান্সজেন্ডারই থাকতে চায়, ট্রান্সজেন্ডার রাখতে চায়, সেই ক্ষেত্রে তার কোনো আইন এখনো আসেনি। আমি যেটা জানতে চাই, ধরো তুমি রূপান্তরিত হলে, তুমি এখনো রূপান্তরিত পুরোপুরি হওনি, না, তুমি ধরো শারীরিকভাবে পুরুষ থেকে নারীতে হলে, তখন কি তুমি যে কোনো জায়গায় ফর্মে
জেন্ডার ফিমেল লিখতে পারবে? সেটাকে আইনগতভাবে হ্যাঁ, তোমার অবশ্যই ইচ্ছে লিখতে অনুযায়ী পারবো, নয়? অবশ্যই লিখতে পারবো, এবং এখানে সম্পূর্ণটাই ডিপেন্ড করবে আমার ইচ্ছা অনুযায়ী। আমি আফটার চেঞ্জের পর ট্রান্সজেন্ডারও রাখতে পারি, আমি ফিমেলও রাখতে পারি। কেউ ফিমেল রাখে, কেউ ট্রান্সজেন্ডার রাখে, দুটোই রাখতে পারে সেক্ষেত্রে। তোমার তো একটা খুব স্ট্রাগলের লাইফ, মানসিক স্ট্রাগলটা বেশি। কোনোদিন প্রেমে পড়েছো কারোর? অনেকবার, এখনো পড়ি। পুরুষ না নারীর? অবশ্যই পুরুষ। নারীর প্রেম যেটা, সেটা খুব কাব্যিক প্রেম। সেটা হচ্ছে কোনো মেয়েকে দেখে ভালো লাগে, তার সাজগোজ, তার এই গঠন, তার শারীরিক কোনো শরীরের যে মাথায় যেটা একটা জুঁই ফুলের মালা লাগায় বা একটা কোনো সুন্দর শাড়ি পরে সে হাঁটে, তার সেই জিনিসটাকে নেওয়ার চেষ্টা করি। আর প্রকৃত অর্থে যে প্রেম যেটা, ভালোবাসা যেটা, সেটা একটা ছেলের প্রতি আকর্ষণটা অবশ্যই বেশি সে জায়গা থেকে। আমি তোমার ফেসবুক প্রোফাইল চেক করতে গিয়ে দেখলাম বেশ কতগুলো ছবি আর কি, তুমি কোণের বেশে, পাশে একজন পুরুষ। এটা কি ফেক না? না, এটা ফেক নয়। এটা হচ্ছে একটা কিছুদিন আগে দেবশ্রীদি, আমাদের ফ্যাশন ডিজাইনার দেবশ্রী দাস, উনি একটা ওয়েডিং স্টোরি করেছিল ফটোশ্যুটের ওপরে। তো সেখানে কিছু সমাজের খুব আর্থিক দায়গ্রস্ত পিতামাতা, যাদের বাবা মারা তাদের মেয়ের বিয়ে দিতে পারে না আর্থিক কষ্টের জন্য, তাদের নিয়ে একটা কাজ করেছিল। তো সেখানে যেহেতু ট্রান্সজেন্ডার ম্যারেজ এখনও স্বীকৃত নয় আইনিভাবে, মানে রূপান্তরকামীদের বিয়ে, সেক্ষেত্রে ওনারা আমাকে এবং আমার একটি বন্ধু, আমরা দুজনে মিলে অ্যাজ আ কাপেল হিসেবে ওখানে শ্যুট করি। এবং সেটা নিয়ে আমাকে প্রচুর কথা শুনতে হয়, অনেক মানুষজন আমাকে অনেক রকমভাবে করে, এবং যে ছেলেটি, তার মাও আমাকে অনেক রকম উল্টোপাল্টা কথা বলেছে একটা সময়, ভীষণ রকমভাবে আমাকে অনেক রকম ভাবে মকড। এটা তো প্রশংসাযোগ্য যে ছেলেটি সেও তার নিজের সামাজিক বাধা পেরিয়ে এরকম একটা ফটোশুটে রাজি ছেলেটি হয়েছে। সাহস দেখিয়েছে, কিন্তু ছেলেটির পরিবার ছেলেটির পাশে নেই। সেই ছেলেটি কি তোমার প্রেমিক? না, না, সে ছেলেটি আমার খুব ভালো বন্ধু, প্রেমিক নয়। তারপরে তুমি যে বলছো যে বহুবার প্রেমে পড়েছো, এটা একটা ঠোঁটের কোনো একটা মিষ্টি হাসি ঝুলিয়ে বলছো বহুবার প্রেমে পড়েছো, তো সেই প্রেমগুলো কি টেকে না? না, আমার মনে হয় কোথাও এখনো সমাজ রূপান্তরকামীদের মানে স্ত্রী হিসেবে গ্রহণ করতে অনেক বেশি হয়তো মানে এগিয়ে যেতে পারেনি সেই জায়গাটাতে। হচ্ছে কোনো জায়গায় হচ্ছে না যে তা না, কিন্তু এখনো অবধি আমার মনে হয় অনেক বেশি মানসিকতার পরিবর্তনটা দরকার, অনেক বেশি। কারণ আমার সন্তান, সে একটি প্রকৃত নারী, যে জন্মগত সূত্রে প্রকৃতি, সেই প্রকৃতিকেই সে অ্যাকসেপ্ট করবে। কোনো রকম রূপান্তরিত বা অস্ত্রোপচারের প্রকৃতিকে সে অ্যাকসেপ্ট করতে রাজি না। এরকম ভাবধারণা আমাদের মধ্যবিত্ত হিন্দু সমাজের মধ্যে এবং আমাদের সোসাইটির ক্ষেত্রে অনেক বেশি। তারপরে তুমি যে বলছো যে তুমি পুরোপুরি যখন রূপান্তরিত হয়ে যাবে, সেই প্রসেসের মধ্যে তুমি আছো, তখনও কোনো গ্যারেন্টি নেই যে তুমি নারীর মর্যাদা পাবে। একদমই নেই। সেই তো সেই মাঝখানে ঝুলে থাকা, তৃতীয় লুঙ্গি ওর তৃতীয় একটা পর্যায়ে ঝুলে আছে। না, যদি আমি ফিমেল লিখি কোথাও, আমি যদি ইচ্ছা হয় আমার ফিমেল লিখতে কোথাও, তাহলে আমি ফিমেল। আবার যদি কোথাও আমি ট্রান্সজেন্ডার লিখি, বিকজ আমি মনে করি আমার পরিবর্তনটা, আমি যদি আমাদের পাসপোর্ট, ধরো তুমি যদি পাসপোর্ট অ্যাপ্লাই করো, তুমি কি লিখবে জেন্ডার হিসেবে? ট্রান্সজেন্ডার। সেটা আলাদা স্বীকৃতি দেওয়া আছে? হ্যাঁ, আদার্সের মধ্যে ট্রান্সজেন্ডারটা পড়বে। আচ্ছা, এই যে তোমাদের যে এটা ট্রান্সজেন্ডার কমিউনিটি, যেটা আমরা আলোচনা করলাম, যে এখন অনেকখানি এসছেন, তুমি একজন লয়ার, কেউ নৃত্যশিল্পী, তুমিও নৃত্যশিল্পী, কেউ জাজ হয়েছেন। এর কমিউনিটির মধ্যে এটা কিন্তু তুমি কিভাবে নেবে জানি না, নানা রকমের বিভাজন আছে। নেতৃত্ব দেবেন কে, সেটা নিয়ে একটা এটা কেন? সকলে তো একসাথে ইউনাইটেড হয়ে লড়ার সময় এটা। কারণ এত ছাতার মতো এনজিও গজিয়ে উঠেছে চারপাশে কমিউনিটিকে নিয়ে, তো সেটার জন্যই মনে হয় দ্বন্দ্বটা বেশি। কারণ আমার মনে হয় এনজিওগুলো নামেই এনজিও। দ্বন্দ্বটা কি নিয়ে? দ্বন্দ্বটা হচ্ছে যে কে কত ভালো ট্রান্সজেন্ডারদের সমাজের ক্ষেত্রে এগিয়ে দিতে পারে, কে কত ভালো ট্রান্সজেন্ডার শব্দটাকে শিখণ্ডী করে সমাজের বুকে নিজের নামটা রাখতে পারে। পয়সাও আসে নাকি এনজিও? হ্যাঁ, আসে, অবশ্যই আসে। বিদেশ থেকে অনেকে পয়সা দেয়, আবার অনেক এনজিও পয়সা পায় না, তারা অনেক বেশি লড়াই করছে, হয়তো পয়সা পাচ্ছে না, এরকমও হয়। না, এই বিভাজনটা আমি ধরতে পারছি না, যে একটা পিছিয়ে পড়া একটা সমাজ, সেখানে তোমাদের মতন শিক্ষিত নারীরা আছেন, তো সেখানে এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা সমাজ, যেখানে আর কি অনেকে হয়তো সুইসাইডও করে। হ্যাঁ, তো সেখানে যদি ব্যক্তিগত স্বার্থ চলে আসে, তাহলে যেটা বলছিলাম তোমাকে আমি, যে 5 বছর বাদে তুমি যে তৃতীয় হিসেবে ঝুলে থাকবে, সেটাই তো ঝুলে থাকবে সকলে। তাহলে এটার মুক্তি নেই, তুমি আইনের কাছ থেকে মুক্তি পাচ্ছ না, কোর্টের কাছ থেকে না। যতদিন না ট্রান্সজেন্ডারদের জন্য পরিপূর্ণ ল আসে, ততদিন তো মুক্তি অবশ্যই নেই। এখনও তো কোনো রকম আইনই হয়নি। আমার ইচ্ছা আছে এগুলো নিয়ে ভবিষ্যতে কিছু কাজ করার। আমি অলরেডি আমাদের লয়ের বার কাউন্সিল অফ এনরোলমেন্টের অ্যাক্টেই তো এখনও ট্রান্সজেন্ডার কোনো অপশন নেই।
সেক্ষেত্রে। এবার র্যাপিড ফায়ার রাউন্ড। র্যাপিড টেনশন হচ্ছে নাকি তোমার? না, ঠিক আছে, করো। শাহরুখ না সালমান খান? শাহরুখ। বেনারসি না জামদানি? বেনারসি। ঋতুপর্ণ না সৃজিত? ঋতুপর্ণ। ক্রিকেট খেলা না পুতুল খেলা? অবশ্যই পুতুল খেলা। আইনজীবী না নৃত্যশিল্পী? এটা খুব টাফ প্রশ্নটা। দুটোই আমার কাছে খুব কাছের। আইনটা দিয়ে আমি লড়বো, নৃত্যশিল্পী দিয়ে আমি লোককে খুশি করব। শাড়ি না জিন্স টপ? সময় বিশেষে বলে দেয়। কোর্টের পোশাকের ক্ষেত্রে জিন্স টপ অনেক ক্ষেত্রে লাগে কোর্ট। শাড়িটা হচ্ছে কোনো অনুষ্ঠান, বাঙালি নারী হিসেবে। শেষ। তুমি যে টেনশন করছিলে, তুমি উত্তর বেশ টপাটপ দিয়েছো। তারপরে এবার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে চলে এসেছি। এটা খুব জানতে ইচ্ছে করছে, তোমার সায়ন্তনটাকে মিস করো? সায়ন্তনটাকে মিস করি না, কিন্তু সায়ন্তন হওয়ার সময়কার কিছু ঘটনাকে মিস করি। কিন্তু তোমার মধ্যে, তোমার নারী সত্তার মধ্যেও তো সায়ন্তনটা এখনো আছে। যেটা নিয়ে জন্মেছি সেটা কি পুরোপুরি কখনো মুছে ফেলা যায়? নামটার ক্ষেত্রে এটা পিতৃদত্ত নাম। কোথাও সায়ন্তন হয়েও আমি এই যে আইন পরীক্ষায় স্নাতক হয়েছি, সায়ন্তন হয়ে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আইনের এন্ট্রান্সে 3rd হয়েছি, সেই জায়গাগুলো ভালো লাগে কখনো ভাবতে। এই যে লড়াইয়ের সময়টা কখনো মনে হয়েছে কি না বাবা সায়ন্তন ব্যাপারটাই ভালো ছিল? একদম না। যত বেশি আমার প্রত্যেক দিন সকালে উঠে ভাবি আজকে নতুনভাবে লড়বো, তত বেশি সায়ন্তনী নামটাকে নিয়ে এগোতে চাই। আমার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মেঘ। বিকজ আমি মেঘ নামটাও রাখতে চাই আমার নামের সাথে। তার কারণ মেঘ নামটার কোনো জেন্ডার হয় না, মেঘের কোনো জেন্ডার হয় না। তাহলে তোমার নাম কি? মেঘ মেঘ সায়ন্তনী? সায়ন্তনী ঘোষ, সেইভাবেই রাখতে চাই। সায়ন্তন থেকে সায়ন্তনী, মেঘ সায়ন্তনী ঘোষ। অল দ্য বেস্ট ফ্রম আস। থ্যাংক ইউ। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।